হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। তো দেখো, আমার সবসময় একটাই চিন্তা থাকে যে যাতে খুব সহজে তোমার কাছে কেমিস্ট্রিটা আমি পৌঁছে দিতে পারি, তোমার কাছে সহজে যাতে আমি কেমিস্ট্রিটা পৌঁছে দিতে পারি, যাতে সব কিছু তোমার কাছে সহজ লাগে। ঠিক আছে? তো দেখো, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম পড়াতে গেলে মানে পুরোপুরি 2 ঘন্টার ক্লাস লাগবে, কিন্তু তোমাদের সিলেবাসে যেটুকু আছে আমি চেষ্টা করছি সেটুকুকেই খুব সহজে তোমার কাছে প্রেজেন্ট করার। ওকে, তাহলে চলো আমরা শুরু করি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। এখন দেখো, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম কীভাবে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম তৈরি হয়। তো যেটা বলা হয়েছে, যদি কোনো ডবল বন্ড থাকে কোথাও যদি কোনো ডবল বন্ড থাকে, মানে কার্বন কার্বন ডবল বন্ড বা অন্য ডবল বন্ড, সেটা পরে আসছে। কোথাও যদি কোনো ডবল বন্ড থাকে তাহলে সেই দ্বিবন্ধনের সাথে 4টে গ্রুপ থাকবে, এ পাশে 2টো গ্রুপ আর এ পাশে 2টো গ্রুপ। দেখতে পাচ্ছ এখানে CH3H, এখানেও CH3H। তো সদৃশ গ্রুপগুলো যদি দ্বিবন্ধনের একই দিকে থাকে তাহলে সেই জ্যামিতিক সমবায়বকে বলবো আমরা সিস। তাহলে এটার নাম কি হবে? দেখো, অরিজিনালি এটার কি নাম? 1 2 3 4 বিউট টুইন। তাহলে এর নাম হবে সিস বিউট টুইন। ওকে, তাহলে এটা একটা জ্যামিতিক সমবায়ব। এর আর একটা আইসোমার আমি পাবো কেমন করে? CH3টাকে আমি চেঞ্জ করে দেবো, Hটাকে ওপরে লিখবো আর CH3টাকে নিচে লিখবো। তাহলে এখানে একটা ডবল বন্ড লিখি, C ডবল বন্ড C, এখানে লিখলাম CH3, এখানে H, আর এটাতে আমি ঘুরিয়ে দিলাম, উপরে লিখলাম H CH3। দেখো, এখানে সদৃশ গ্রুপ কিন্তু দুটো দিয়ে আমি করতে পারি, যেমন Hও আমার সদৃশ গ্রুপ, আবার CH3ও সদৃশ গ্রুপ। তো আমরা একে একে আস্তে আস্তে আসবো যে এর কেমন ভ্যারাইটিস হতে পারে। তো সদৃশ গ্রুপগুলো যদি দ্বিবন্ধনের একই দিকে থাকে তাহলে হবে সিস। আর সদৃশ গ্রুপ, এখানে আমি CH3 দিয়েই করছি, হাইড্রোজেন দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। CH3টা কি দ্বিবন্ধনের যদি বিপরীতে থাকে তাহলে সেই আইসোমারকে বলবো আমরা ট্রান্স। যেহেতু জ্যামিতিক সমবায়বে সিস ট্রান্স সমবায়ব তৈরি হয়, সেই জন্য জ্যামিতিক সমবায়বকে বলা হয় সিস ট্রান্স সমবায়ব। একে সিস ট্রান্স সমবায়ব বলে। এখন দেখো, অপটিক্যাল আইসোমারের সময় আমরা একটা কথা বলেছিলাম যে ত্রিমাত্রিক সমবায়বী কিন্তু দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত নয়, তাহলে তাদেরকে আমরা কি বলি? ডায়াস্টিওমার। ত্রিমাত্রিক সমবায়ব, আমরা এগুলো সব ত্রিমাত্রিক সমবায়ব পড়ছি, স্টিরিও আইসোমার। তো ত্রিমাত্রিক সমবায়ব কিন্তু এরা দেখো পরস্পর দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত নয়। কেন? এর যদি মিরর ইমেজ করি, CH3টা উপরে থাকতে হতো, তাহলে উপরে নেই, তাহলে এটা দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত নয়, তাহলে এটাকে আমরা কি বলবো? ডায়াস্টিওমার। ত্রিমাত্রিক সমবায়ব কিন্তু দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত যদি না হয় তাহলে সেগুলোকে বলি আমরা ডায়াস্টিওমার। তো এই জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বা সিস ট্রান্স আইসোমারকে আমরা ডায়াস্টিওমারও বলতে পারি। এখন দেখো, কথা হচ্ছে যে তাহলে C ডবল বন্ড C এরকম গ্রুপ থাকলে কেন এরা জ্যামিতিক সমবায় প্রদর্শন করে? তো জ্যামিতিক সমবায় প্রদর্শন করার কারণ কি? একটা কথা এখানে আমি বলি, দেখো, যদি যৌগটাকে আমি এমন লিখতাম CH3 CH সিঙ্গেল বন্ড CH CH3, এখানে একটা H, এখানে একটা H, এটার নাম কি? এটা নর্মাল বিউটেন। তাহলে তোমার তো মনে হতে পারে যে স্যার, এই যৌগটারও তো আমার সিস ট্রান্স হতে পারে, CH3গুলো একই দিকে, আর CH3 আমি ঘুরিয়েও লিখতে পারি, CH3টাকে এদিকে লিখলাম, Hটাকে এদিকে লিখলাম, তাহলে এটাকে কি আমরা জ্যামিতিক সমবায় বলবো? বলা যাবে না। কেন বলা যাবে না সেই ব্যাখ্যাই এখন হবে। দেখো, এই যৌগটার ক্ষেত্রে কার্বনের সঙ্গে যে পরমাণুগুলো যুক্ত রয়েছে, 2টো হাইড্রোজেন, একটা CH3, এদের ফ্রি রোটেশন সম্ভব। কেন ফ্রি রোটেশন সম্ভব? দেখো, কার্বনের সাথে যেহেতু সব সিঙ্গেল বন্ড, তাই এই বন্ডগুলো কি হয়? ঘুরতে পারে, সেটাকে বলা হয় ফ্রি রোটেশন।
তাহলে কোথাও যদি ফ্রি রোটেশন সম্ভব হয় তাহলে এমন দুটো যৌগের আমরা কোনো কিন্তু বাস্তব অস্তিত্ব পাবো না, কিন্তু এক্ষেত্রে ফ্রি রোটেশন সম্ভব নয়। এখন কেন সম্ভব নয় সেই ব্যাখ্যা আসছি। তো কেন সম্ভব নয় তার কারণ হচ্ছে এখানে ডবল বন্ড। এবার কেন ফ্রি রোটেশন যেহেতু সম্ভব নয় তাহলে আমার এই দুটো যৌগ আমার বাস্তব অস্তিত্ব থাকা উচিত, এবং প্র্যাকটিক্যালি দেখা যায় যে এই দুটো যৌগের বাস্তব অস্তিত্ব আছে। যে বিউট টুইন, দু রকম বিউট টুইন পাওয়া যায়। আমি যদি কোথাও কোনো সোর্স থেকে বিউট টুইন প্রস্তুত করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা দু রকম বিউট টুইন পাই, এই একটা বিউট টুইন, এই একটা বিউট টুইন। এখন আইসোমার হলে তাদের তো রাসায়নিক বা ভৌত ধর্মের কোনো পার্থক্য হবে। তো আমরা দেখি এই যৌগ দুটোর রাসায়নিক বা ভৌত ধর্মে কোনো পার্থক্য চলে এসেছে কি না। দেখো CH3 সবসময় প্লাস আই এফেক্ট, সেই জন্য এ কী করে, ইলেকট্রনকে কার্বনের দিকে ঠেলে দেয়। তাহলে এর মোমেন্টামটা কোন দিকে থাকবে, CH3 থেকে কার্বনের দিকে। তাহলে এই CH3 কোন দিকে থাকবে, কার্বনের দিকে। ডাইপোল মোমেন্টের সময়ও তোমরা এটা দেখেছো যে মোমেন্টামগুলোর অভিমুখ যদি একই দিকে থাকে তাহলে ম্যাগনিটিউড মানে অরিজিনাল মোমেন্টাম কোন দিকে ক্রিয়াশীল থাকবে, দুটোর অভিমুখ থাকবে নিচের দিকে। তাহলে এই যৌগটার মিউর মান কিন্তু নট ইকুয়াল টু 0, তাহলে ডাইপোল মোমেন্ট এই যৌগটার থাকবে। কিন্তু এই যৌগটার দেখো CH3 এদিকে ক্রিয়াশীল আর এই CH3 এদিকে ক্রিয়াশীল, তাহলে মোমেন্টামের অভিমুখ পরস্পর বিপরীত দিকে, সুতরাং একে অপরকে ক্যান্সেল করে দেবে। তাই রেজাল্টেন্ট মোমেন্টাম কত হবে, মিউ ইকুয়াল টু 0। তাহলে দেখেছো বিউট টুইনের দু রকম আমরা যৌগ বা বিউট টুইন দু রকম পাবো, যাদের একটার দ্বিমেরু ভ্রামকের মান 0 হবে কিন্তু আরেকটার দ্বিমেরু ভ্রামকের মান 0 হবে না। তাহলে যেহেতু দুটো যৌগের অস্তিত্ব আছে তার মানে এই যৌগগুলো আমার আইসোমার প্রদর্শন করবে। কিন্তু বিউটেন, আমি যে সোর্স থেকে বিউটেন তৈরি করি না কেন সবসময় ওই একটা বিউটেনই পাবো, এমনও হবে না একটা বিউটেনের আর আরেকটা বিউটেনের ধর্মের কোনো পার্থক্য পাচ্ছি। অবশ্যই এটা N বিউটেন লিখতে হবে, N বিউটেন। কেন, তাহলে কারণটা হচ্ছে ওই ফ্রি রোটেশন এর ক্ষেত্রে সম্ভব নয়। এক্ষেত্রে যেহেতু ফ্রি রোটেশন সম্ভব, আমি এই যৌগটাকে এরকম দেখাচ্ছি কিন্তু বাস্তবে এই যৌগটা এইচটা উপরেও যেতে পারে, CH3 নিচেও চলে যেতে পারে। তাহলে এইটার মধ্যেই যদি রোটেশন সম্ভব হয়ে যায় তাহলে আর দ্বিতীয় যৌগটা আর আসবে না। কিন্তু এটার রোটেশন যেহেতু সম্ভব হয় না সেই জন্য এই দ্বিতীয় যৌগটাও আমরা পাই। সেই জন্য কি হয়, ডাবল বন্ড থাকলে আমার জিওমেট্রিক্যাল আইসোমার শো করে। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার শো করার একটা অন্যতম কারণ হচ্ছে ফ্রি রোটেশন। তাহলে যেখানেই ফ্রি রোটেশন হবে না সেখানেই আমার আইসোমার পাওয়ার সম্ভাবনা। এখন কথা হচ্ছে ফ্রি রোটেশন এটার ক্ষেত্রে হয় কিন্তু এটার ক্ষেত্রে কেন হয় না তার ব্যাখ্যাও একটুখানি দেখে নাও। এই যৌগটা দেখো, এই যে কার্বনটার কটা সিগমা বন্ধন, একটা দুটো তিনটে। তাহলে সিগমা বন্ধন যদি তিনটে হয় তাহলে হাইব্রিডেশন কি হয়, sp2। তাহলে এই কার্বনটা যদি sp2 হয় তাহলে এর তিনটে লোভ, তিনটে sp সংকরায়ন কক্ষ কেমন থাকবে, এমন থাকবে। এও sp2, কেন, তিনটে সিগমা বন্ধন, একটা দুটো তিনটে। তাহলে এরও সেম থাকবে এই কার্বনটার। তাহলে এটা ওভারল্যাপিং হলো, এখানে একটা এখানে একটা, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন। তো এটা হচ্ছে ইথিলিনের গঠন। সরি, এখানে ইথিলিন করে দিয়েছি, তো এখানে একটা কার্বন দিয়ে দিই, এখানে একটা কার্বন দিয়ে দিলাম, এখানে একটা কার্বন দিয়ে দিই, যেহেতু এখানে CH3 আছে, বিউট টুইন আছে। বেশ, তাহলে মেন কথা আমার এটা নিয়ে কথা নয়। এবার দেখো কার্বন কার্বন এখানে ডবল বন্ড হয়েছে, তো কার্বন কার্বন যেমাত্র ডবল বন্ড হয়, ডবল বন্ডের ক্ষেত্রে আমরা কি জানি, ডবল বন্ডের ক্ষেত্রে কি হয়, কক্ষকগুলোর সাইডে ওভারল্যাপিং হয়। আর সাইডে ওভারল্যাপিং কি করে হবে, যে তিনটে কক্ষক কার্বনের চলে গেছে একটা পি কক্ষক পড়ে থাকবে, সেই পি কক্ষকটা কী করবে, একটা লোভ থাকবে উপরের দিকে আর একটা লোভ থাকবে নিচের দিকে। তাহলে এখানেও তাই হবে, পি কক্ষকের একটা লোভ থাকবে উপরের দিকে, এটা ফাঁকা পি কক্ষক, মানে এর মধ্যে একটা অবশ্যই ইলেকট্রন আছে। তো সেই পি কক্ষকগুলো কী করবে, পরস্পর সাইডে ওভারল্যাপিং হবে।
তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা প্লেনে, এই যে যৌগটা এটা কিন্তু একটা প্লেনের মধ্যে আছে। তাহলে এটা একটা প্লেনের মধ্যে আছে, তাহলে এটা একটা প্লেনের মধ্যে আছে, এই যে লোবটা এটা প্লেনের ওপরে আর এই লোবটা প্লেনের নিচে। তাহলে এবার দেখো ওপরে আর নিচে যে মাত্র লোবগুলো তৈরি হয়েছে, তো লোবগুলোর কি হচ্ছে, সাইডে ওভারল্যাপিং হয়েছে, এদিকে ওভারল্যাপিং, এদিকেও ওভারল্যাপিং, এই যে ওপরে ওভারল্যাপিং, নিচে ওভারল্যাপিং। এখন আগের যে যৌগগুলো মানে যদি sp3 সংকরায়ন হয় তাহলে কি হয়, কার্বনের সাথে আমার 3টে পরমাণু, এই 3টে পরমাণুকে আমরা ইচ্ছামতো ঘোরাতে পারি। কিন্তু এবার দেখো এটাকে কি আমরা ঘোরাতে পারবো? যেই মাত্র আমরা ঘোরাতে যাব সঙ্গে সঙ্গে কি হবে, এই যে পাই বন্ধনটা, এই পাই বন্ধনটাও একটা টুইস্ট আসবে, মোচড় খেয়ে যাবে। তো মোচড় যেই মাত্র খাবে পাই বন্ধন কি করবে, একে রোটেট করতে দেবে না। রোটেট করতে আমি পারি যদি এই পাই বন্ধনটা ব্রেক করে দিই। তাহলে পাই বন্ধন ব্রেক করে দিলে সে তো আর বিউটিন থাকলোই না, তাহলে আর জ্যামিতিক সমবায়ের কোনো কোশ্চেন আসে না। সুতরাং পাই বন্ধন যেখানেই হয়ে যাবে সেখানে কিন্তু আর ফ্রি রোটেশন সম্ভব হবে না। তাহলে যে কোনো ডবল বন্ডে, শুধুমাত্র কার্বন কার্বন ডবল বন্ড নয়, যে কোনো ডবল বন্ডের ক্ষেত্রেই কিন্তু ফ্রি রোটেশন সম্ভব নয়। ডবল বন্ড, ট্রিপল বন্ড কোনো জায়গাতেই ফ্রি রোটেশন সম্ভব নয়। তাহলে এবার আমরা দেখব যেখানে যেখানে ফ্রি রোটেশন সম্ভব নয় সেখানে সেখানে কি আমার জ্যামিতিক সমবায় তৈরি সম্ভব। তাহলে দেখো এবার কোথায় কোথায় কেমন কেমন ডবল বন্ড হতে পারে। আমার কার্বনের সাথে নাইট্রোজেনের ডবল বন্ড হতে পারে। তাহলে কার্বন নাইট্রোজেন যদি ডবল বন্ড থাকে তাহলে সেখানেও আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বা জিওমেট্রিক্যাল আইসোমার দেখতে পেতে পারি। বা নাইট্রোজেন নাইট্রোজেন যদি ডবল বন্ড থাকে সেখানেও পেতে পারি। সরি, নাইট্রোজেন নাইট্রোজেন বললাম। এবার কার্বন অক্সিজেন কি পাবো? জিওমেট্রিক্যাল আইসোমার হতে গেলে দেখো এখানে দুটো গ্রুপ বা একটা গ্রুপ একটা লোন পেয়ার হতে পারে। তাহলে কার্বন অক্সিজেনের ক্ষেত্রে কি কেন হবে না? কার্বন অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের সাথে কোনো গ্রুপ যুক্ত নেই, সেই জন্য কার্বন অক্সিজেনের কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমার আমরা দেখতে পাবো না। আর একটা জায়গায় ফ্রি রোটেশন সম্ভব হয় না, সেটা হচ্ছে কোনো সাইক্লিক যৌগের ক্ষেত্রে। সাইক্লিক যৌগের ক্ষেত্রে এই কার্বন দেখো এখানে যদি আমরা CH3 লিখি, এখানে যদি H লিখি, তাহলে এই যে একটা সাইক্লোর যৌগ রয়েছে সেই জন্য কিন্তু এখানে ফ্রি রোটেশন হয় না। তাহলে ফ্রি রোটেশন কোথায় কোথায় হয় না সেটা একটু ভালো করে বুঝে নাও। কার্বন কার্বন দ্বিবন্ধনে তো হয় না, কার্বন নাইট্রোজেনে হবে না, নাইট্রোজেন নাইট্রোজেনে হবে না, ফ্রি রোটেশন হবে না। আর সাইক্লিক যৌগের ক্ষেত্রেও ফ্রি রোটেশন হবে না। তাহলে এই সমস্ত যৌগের ক্ষেত্রে কিন্তু আমরা জিওমেট্রিক্যাল আইসোমার দেখতে পারি। এবার আবার আগের জায়গায় চলে যাই আমি। তো কেমন ছিল আমার ফার্স্ট এক্সাম্পলটা এইটা। তো এটার ক্ষেত্রে আমরা কি দেখলাম, সিস ট্রান্স সমবায় তৈরি হয়েছে। তো ফার্স্ট আমরা নিচ্ছি CH3H CH3H। তো এইবার আমরা দেখব একটুখানি আলাদা নিই, C ডবল বন্ড C। আমি এখানে নিলাম একটা CH3 আর একটা H, এ পাশে নিয়ে নিলাম একটা H আর একটা C2H5। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারে বলা হয়েছে সদৃশ গ্রুপগুলো দ্বিবন্ধনের একই দিকে থাকলে তবে সিস হবে, আর সদৃশ গ্রুপগুলো যদি বিপরীতে থাকে তাহলে ট্রান্স হবে। এখানে সদৃশ গ্রুপ কোনটা অবশ্যই দেখে বুঝতে পারছো, আমরা এখনও একদম প্রাইমারি লেভেলে আছি। তো দেখো হাইড্রোজেনটা কোন দিকে, ডবল বন্ডের এদিকে সদৃশ গ্রুপ হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এরা বিপরীত দিকে, তাহলে এটা ট্রান্স। আর এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি মানে C2H5 উপরে দেবো, Hটাকে নিচে দেবো, তাহলে সেটা হয়ে যাবে সিস। ওকে, এইবার দেখো আমি কি করলাম, এখানে CH3 আছে, এখানে H আছে, এইখানেও একটা H করে দেবো। তাহলে এবার বলো এই যৌগটার কি সিস ট্রান্স সমবায় সম্ভব? দেখো যদি এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা সদৃশ, এখানেও হাইড্রোজেন আছে তাহলে এটাও সদৃশ, তাহলে এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনকে যদি আমরা সদৃশ করতে চাই তাহলে কি হয়ে যাবে, সেটা ট্রান্স। কিন্তু এখানেও একটা হাইড্রোজেন আছে তাহলে সেটার সাপেক্ষে সিস, তাহলে একই যৌগের মধ্যে সিস ট্রান্স হয়ে যাচ্ছে। সুতরাং এই যৌগের ক্ষেত্রে কোনো আমরা জিওমেট্রিক্যাল আইসোমার পাবো না। তাহলে আরেকটা আমাদের পয়েন্ট কি বেরিয়ে আসলো, জিওমেট্রিক্যাল আইসোমারের ফার্স্ট শর্ত কি বলেছিলাম, রেস্ট্রিক্টেড রোটেশন, মানে ঘূর্ণন হলে হবে না।
এক নম্বর ছিল রেস্ট্রিক্টেড রোটেশন। 2 নম্বর কি হলো, একই কার্বনে যদি সদৃশ গ্রুপ যুক্ত থাকে, একই কার্বনে যদি সদৃশ গ্রুপ হাইড্রোজেন হাইড্রোজেন, ক্লোরিন ক্লোরিন, ব্রোমিন ব্রোমিন যদি একই কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলেও কিন্তু সেখানে রেস্ট্রিক্টেড রোটেশন হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু আমরা জিওমেট্রিক্যাল আইসোমার দেখতে পাবো না। তাহলে এটা গেল এরকম। এবার দেখো এটা 3 নম্বর গেল। এবার 4 নম্বর ভ্যারাইটিস দেখো, এখানে দিয়েছি CH3, এখানে দিয়েছি H, এখানে দিলাম C2H5, এখানে দিলাম OH। এই যৌগটার ক্ষেত্রে জ্যামিতিক সমবায়ে সদৃশ গ্রুপ বলা হয়েছে। এখানে কি কোনো সদৃশ গ্রুপ আছে? একটাও সদৃশ গ্রুপ নেই। তার মানে কার্বনের সাথে যে দুটো এদিকেও আলাদা, এদিকেও আলাদা। তাহলে এরকম যদি হয়ে যায় তখন কিন্তু আমরা আর সিস ট্রান্স তাকে বলতে পারবো না। যে মাত্র সিস ট্রান্স বলতে পারবো না, তাহলে কি বলবো? তাহলে আমাদের তখন একটা নতুন একটা আমরা নামকরণ এদের করব। সিস ট্রান্সের মতোই আমার সিস হলে কি হবে, দুটো গ্রুপ যারা সদৃশ তারা একই দিকে থাকবে। এখানে আমরা কি করব, এই যে গ্রুপ দুটো রয়েছে সেই গ্রুপ দুটোর মধ্যে দেখব কে শক্তিশালী, মানে কার গায়ে বেশি জোর। তো কার গায়ে বেশি জোর সেটা কিভাবে সিলেক্ট করা হবে না, সেই সিলেক্ট করার একটা প্রসিডিওর আছে। তো 3 জন বিজ্ঞানী আছেন, তারা সিলেক্ট করে দিয়েছেন যে কিভাবে আমার প্রায়োরিটি ঠিক করতে হবে, কার গায়ে বেশি জোর, সেটাকে বলা হয় প্রায়োরিটি, মানে প্রাধান্য, কাকে আমি প্রাধান্য দেব, কে 1 নম্বর আর কে 2 নম্বর। এপাশেও আমার প্রাধান্য ঠিক করতে হবে, কে 1 নম্বর আর কে 2 নম্বর। তো 3 জন বিজ্ঞানী কান, ইনগোল্ড আর প্রিলগ, তো 3 জন বিজ্ঞানীর নাম অনুযায়ী বা পদবী অনুযায়ী, নাম না সরি পদবী অনুযায়ী একটা রুলস ঠিক করা হয়েছে, তার নাম হচ্ছে CIP রুলস। তো এনরা 3 জন ঠিক করে দিয়েছেন যে কে 1 নম্বর হবে আর কে 2 নম্বর হবে। এটা কিন্তু আমার ঠিক করা নয়, এনরা 3 জন ঠিক করে দিয়েছেন। তো এটা নিয়ে অনেক কথা বলবো। তো আগে দেখি এইটার ক্ষেত্রে, তাহলে ফার্স্ট আমাদের কি নিয়ম, এই যে স্টিরিও সেন্টারটা, স্টিরিও সেন্টার বলতে মানে যার জন্য আমার ত্রিমাত্রিক সমবায় তৈরি হচ্ছে, যে সেন্টারের জন্য, সেটাকে বলি আমরা স্টিরিও সেন্টার। তো এখানে ডবল বন্ডটাকে বলবো আমরা স্টিরিও সেন্টার। তো স্টিরিও সেন্টারের এই কার্বনের সঙ্গে যুক্ত যে সরাসরি যে পরমাণুগুলো, তাদের ফার্স্ট আমরা দেখব 1 নম্বর পয়েন্ট অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক। তো এই কার্বনের সাথে সরাসরি কে যুক্ত, কার্বন, আর এই কার্বনের সাথে সরাসরি যুক্ত হাইড্রোজেন। তো হাইড্রোজেনের থেকে যেহেতু কার্বনের পরমাণু ক্রমাঙ্ক বেশি, তাহলে এটা হবে নাম্বার 1 আর এটা হবে নাম্বার 2। তো নাম্বার 2কে বলার দরকার নেই, শুধু নাম্বার 1 আমরা খুঁজে বের করব। এবার এটা দেখো, এই কার্বনের সাথে সরাসরি যুক্ত এখানে কার্বন আর এখানে অক্সিজেন। কার্বনের 6, অক্সিজেন 8। তাহলে প্রাধান্য কাকে দেবো আমি? অবশ্যই এটাকে। তাহলে এটা হয়ে যাবে আমার 1 নম্বর। তো 1 নম্বরগুলো যদি বিপরীতে থাকে তাহলে সেটাকে বলবো আমরা ই, আর 1 নম্বরগুলো যদি একই দিকে থাকে, মানে যেটাকে আমি প্রাধান্য দিলাম সেটা যদি আমার একই দিকে থাকে, CH3 ওপরে OH দিলাম, নিচে দিলাম C2H5, তাহলে OHটা একই দিকে, 1 নম্বর দুটো একই দিকে, তাহলে সেটাকে বলবো আমরা Z। তো এই ই আর জেড কোত্থেকে আসলো, সেটা একটা দুটো জার্মান শব্দ থেকে এসছে, এন্টজিজেন। এন্টজিজেন মানে বিপরীত, বাংলা শব্দ, এটা একটা জার্মান শব্দ, এর বাংলা হচ্ছে বিপরীত। তো দেখো, তাহলে ই মানেই হচ্ছে বিপরীত। আর ই কখন হবে, সেই আমার যখন ট্রান্স তখন ই। তাহলে আমরা বলতে পারি অনেকটা ট্রান্সের জন্য হবে ই, তাহলে অবশ্যই সিসের জন্য হবে জেড। এন্টজিজেন আর এটা হচ্ছে জুসামমেন, দুটোই জার্মান শব্দ, জার্মানিরা আবিষ্কার করেছে, তাহলে জার্মান শব্দ অবশ্যই হবে। তাহলে জুসামমেন ফার্স্ট অক্ষর নেওয়া হয়েছে জেড। তাহলে ইজেড আমরা কখন করব না, তখনই আমরা করব যখন আমরা সদৃশ গ্রুপ সেট করতে পারবো না, এপাশে আর এপাশে আলাদা হবে। অর্থাৎ এখানে হবে
এটা যদি এ হয়, এটা বি, এটা ডি, এটা ই, মানে কার্বনের সাথে যুক্ত দুটো কার্বনের সাথে 4টে গ্রুপ যেটা যুক্ত থাকবে সেই 4টি যদি ভিন্ন হয়ে যায় তখন আমাদের আসবে ইজেড। তাহলে এবার দেখো তোমাদের বইতে মোটামুটি এখানে এটাকে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু এই যে সিপ রুলস এর বিস্তার কিন্তু অনেকটা। তাহলে তোমাদের শিখতে হবে সিপ রুলসটা ভালো করে শিখতে হবে, না হলে কিন্তু ক্লাস 12-এও প্রবলেম। ক্লাস 12-এও আরএস নামকরণ আছে, তো সেই আরএস নামকরণের ক্ষেত্রেও আমার সিপ রুল দিয়ে প্রাধান্যের ক্রম ঠিক করতে হবে। তো সিপ রুলসটা একটুখানি ভালো করে শিখে নাও, তাহলে পরবর্তীকালে অনেক কাজে লাগবে। তাহলে আমরা কি করছিলাম? প্রাধান্য দিচ্ছিলাম। এবার আমরা দুটো দুটো গ্রুপ করে দেখব কাকে প্রাধান্য দেব। তাহলে কিসের ভিত্তিতে আমরা প্রাধান্য দিয়েছি? অ্যাটমিক নাম্বার। এবার দেখো দুটো গ্রুপ আমি লিখছি, CH2 CH3। মনে করো এটা একদিকে যুক্ত আছে, এটাকে CH2 একটু উদাহরণ দিয়েই দেখাই, C11C, আর এখানে আছে CH ডবল বন্ড CH2, আর এ পাশে আছে CH ডবল বন্ড CH2, আর এখানে আছে CH2 সিঙ্গেল বন্ড CH, এখানে একটা CH3, আর এখানে একটা CH3। তো দেখো ডবল বন্ড থাকলে এবার আমরা কি করব? সিপ রুলে আবার একটা নতুন সংযোজন আমি করব, সেটা হচ্ছে যখনই আমার কোনো গ্রুপে ডবল বন্ড থাকবে, মানে কি হচ্ছে এই কার্বনের সাথে এই কার্বনটা ডবল বন্ড, তো কার্বন কার্বন যেইমাত্র ডবল বন্ড হয়ে যাবে, এই গ্রুপটা আমি আবার লিখছি, কি গ্রুপ ছিল? CH ডবল বন্ড CH2। তো কার্বন কার্বন যেইমাত্র ডবল বন্ড হয়ে যাবে, এইটাকে নিচে লিখছি, হ্যাঁ, কার্বন কার্বন যেইমাত্র ডবল বন্ড হয়ে যাবে, তাহলে আমি কি করে হিসাব করব? দেখো আমার টাই হয়ে যাচ্ছে। এই কার্বনের সাথে কি বলেছিলাম? নিয়ম কি? অ্যাটমিক নাম্বার দেখবো। এই কার্বনের সাথে সরাসরি যে পরমাণুটা, এখানে কে সরাসরি যুক্ত? কার্বন। এখানে কে সরাসরি যুক্ত? কার্বন। তাহলে কার্বন দিয়ে তো আমি ব্যাখ্যা করতে পারছি না, কার্বন দিয়ে ব্যাখ্যা করতে পারছি না। তাহলে আমাকে কি দেখতে হবে? এই কার্বনটা বা যে কার্বনের টাই হলো সে কাদের সাথে যুক্ত? এখানে এই কটা কার্বনের সাথে যুক্ত আছে? একটা কার্বন আর 3টে হাইড্রোজেন। তাহলে এই কার্বনটা কার সাথে যুক্ত আছে? একটা কার্বন আর আমি কি বললাম? এই কার্বনের সাথে সরাসরি যে যুক্ত আছে তার অ্যাটমিক নাম্বার দেখব, সেটা যদি টাই হয়ে যায় তাহলে পরবর্তী যাব, সেটাও যদি টাই হয়ে যায় তাহলে পরবর্তী যাব, সেটাও যদি টাই হয়ে যায় তাহলে পরবর্তী যাব। এইভাবে যেতে যেতে আমি এক জায়গায় না এক জায়গায় ঠিক প্রায়োরিটি বের করতেই পারবো। তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল এই কার্বন, এখানেও এই কার্বন, দুটোই কার্বন টাই হয়ে গেল। এবার দেখতে হবে এই কার্বনটা কার সাথে যুক্ত, মানে এই কার্বনটাকে এখন এই কার্বন হিসাবে ভাবো। তাহলে এই কার্বনটা কার সাথে যুক্ত? একটা কার্বনের সাথে আর দুটো হাইড্রোজেনের সাথে। তাহলে এই কার্বনটায় কি হবে? এই কটা কার্বনের সাথে যুক্ত? ডবল বন্ড, মানে আমি ধরে নেব দুটো কার্বনের সাথে যুক্ত। কি বললাম? ডবল বন্ড মানে আমি ধরে নেব এই কার্বনটা ডবল বন্ড মানে দুটো কার্বনের সাথে যুক্ত। তাহলে কার্বন যদি ট্রিপল বন্ড হয় তাহলে এই কার্বনটা আমি ধরে নেব 3টে কার্বনের সাথে যুক্ত, সি সি সি। ওকে, তাহলে এটা দুটো কার্বনের সাথে আর একটা হাইড্রোজেনের সাথে, আর এটা দুটো হাইড্রোজেন একটা কার্বন। তাহলে কার প্রায়োরিটি বেশি হবে? অবশ্যই এটার। কেন? এটা দুটো কার্বনের সাথে যুক্ত, সেই জন্য এর প্রায়োরিটি বেশি। তাহলে এটা হবে আমার নাম্বার 1। এবার ওপাশে চলে যাই। ওপাশেও কি হয়েছে? আমার এই কার্বনটা দুটো কার্বনের সাথে যুক্ত, এখানেও দেখো কার্বন, তাহলে এটা দিয়ে আমার টাই হয়ে গেল, হচ্ছে না। নেক্সট এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত আর দুটো হাইড্রোজেন। তাহলে এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত? ডবল বন্ড মানে কি বলেছি? এই কার্বনটা দুটো কার্বন আর একটা হাইড্রোজেন, কিন্তু এই কার্বনটা দুটো হাইড্রোজেন আর একটা কার্বন। তাহলে অবশ্যই এখানেও এ 1 নম্বর। তাহলে 1 নম্বর বিপরীতে, তাহলে কি হবে? অবশ্যই হবে ই। ট্রান্স মানে কি বললাম? ই। ওকে, এবার আমরা দেখি এই গ্রুপগুলো যদি একটুখানি পাল্টে দিই। এখানে আমি করলাম
হাইড্রোজেন আর এখানে করলাম ডয়টেরিয়াম। তাহলে হাইড্রোজেন আর ডয়টেরিয়াম যদি আমরা করি তাহলে কাকে প্রাধান্য দেব? দুটোরই তো অ্যাটমিক নাম্বার একদম সেম, হাইড্রোজেনেরও 1, ডয়টেরিয়ামেরও 1। তাহলে কি করব তখন আমরা যাব এর পারমাণবিক ওজনে। তো হাইড্রোজেন 1 1 আর ডয়টেরিয়াম 1 2, তার মানে এর পারমাণবিক ওজন হচ্ছে 2 আর এর পারমাণবিক ওজন হচ্ছে 1। তাহলে যদি আইসোটোপ হয় তাহলে যেটার ভর বেশি সেটাকে সবসময় প্রাধান্য দিতে হবে। মনে করো কার্বনের দুটো কার্বনের দুটো আইসোটোপ মনে করো 6 12 আর 6 14 আছে, তাহলে অবশ্যই 14টাকে প্রাধান্য দেবো। অক্সিজেন 16 আর 18 আছে, তাহলে অবশ্যই 18কে প্রাধান্য দেবো। ক্লোরিন 35 37, তো অবশ্যই 37কে প্রাধান্য দেব। এবার দেখো দুটো গ্রুপ লিখছি আমি, একটা হচ্ছে সি ট্রিপল বন্ড এন আর একটা CHO। কাকে প্রাধান্য দেব? দেখো সি ট্রিপল বন্ড এন মানে কি? 3টে সিঙ্গেল বন্ডেড এন, আর এখানে কি আছে? কার্বন, দুটো ডবল বন্ডেড ও আর একটা হাইড্রোজেন। তাহলে আমি এটাকে এরকম করে লিখতে পারি ও, এটাকে এরকম লিখতে পারি, উপরে একটা লিখলাম নাইট্রোজেন, নিচে একটা লিখলাম নাইট্রোজেন। তাহলে 3টে নাইট্রোজেনের সাথে যুক্ত। এখন এখানে একটা ভুল সবাই কি করে, যে এই যে 3টে নাইট্রোজেনের সাথে যুক্ত, সেই জন্য কী করে 3টে নাইট্রোজেনের পারমাণবিক ওজনের সমষ্টি করে। তো পরমাণু ক্রমাঙ্কের সমষ্টি, তাহলে 3 7 21, তাহলে 8 8 16 আর 1 17, তাহলে এটাকে প্রাধান্য হয়ে যাবে, কিন্তু ওটা রুলস নয়। তো সেই রুলস কী করে করব? আমি কি দেখব? কার্বনের সঙ্গে যুক্ত যে পরমাণুগুলো, যে কোনো একটার পরমাণু ক্রমাঙ্ক যদি দিয়ে আমি যদি বিচার করতে পারি, তাহলে সেটা দিয়েই আমার বিচার করে নিতে হবে। এখানে কার্বনের সাথে যুক্ত নাইট্রোজেন, এখানে কার্বনের সাথে যুক্ত আছে অক্সিজেন। তো নাইট্রোজেনের থেকে যেহেতু অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক বেশি, তাহলে CHO সবসময় কী হবে? CN এর থেকে আগে হবে। ওকে, তাহলে প্রাধান্যের ক্রম কি হবে? CHO ইজ গ্রেটার দ্যান CN। এবার তোমাকে বলল CH2OH ও C ট্রিপল বন্ড N, কার প্রাধান্য বেশি হবে? সেই একই নিয়ম। কি বললাম? কার্বনের সাথে এখানে কে যুক্ত আছে? অক্সিজেন। এখানে কার্বনের সাথে কে যুক্ত আছে? নাইট্রোজেন। তাহলে যেহেতু এখানে অক্সিজেন আছে, তাহলে অবশ্যই এটা প্রাধান্য হয়ে যাবে। এইবার দেখো, যদি বলে CH2OH আর CHO, তাহলে কি হবে? সেই এই কার্বনের সাথে কি আছে? দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। তাহলে আমি কি বললাম? ডবল বন্ড মানে কি ধরবো? উপরে একটা অক্সিজেন আর নিচে একটা অক্সিজেন। তাহলে এর সাথে দুটো অক্সিজেন একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। কার প্রাধান্য বেশি হবে? অবশ্যই যেটায় দুটো অক্সিজেন। তাহলে CHO ইজ গ্রেটার দেন হবে CH2OH, তাহলে এর প্রাধান্য বেশি হবে। এইবার দেখো আরও কতগুলো গ্রুপ দেখাই। COCl, COOCH3, COCH3 আর COOH। এই 4টে গ্রুপের প্রাধান্যের ক্রম অনুসারে সাজাতে বললো। আমি নাম্বার করে দিই 1 2 3 4। তো 4টে গ্রুপকে প্রাধান্যের ক্রম অনুসারে সাজাবো আমি। তাহলে কি দেখবো? দেখো সবগুলোতেই C ডবল বন্ডও আছে। তা C ডবল বন্ড, তার মানে এই কার্বন দিয়ে তো আমি প্রাধান্যের ক্রম ঠিক করতে পারবো না। তাহলে আমাকে কি যেতে হবে? অক্সিজেন দিয়েও পারবো না, কার্বন দিয়েও পারবো না। তাহলে আমাকে কী যেতে হবে? তারপরেরটা। তাহলে এই COর সাথে, এখানে COর সাথে কে যুক্ত? Cl। এখানে COর সাথে অক্সিজেন, COর সাথে কার্বন আর COর সাথে অক্সিজেন। তাহলে কার পরমাণু ক্রমাঙ্ক সব থেকে বেশি? না ক্লোরিন। তো ক্লোরিন 17, তাহলে 17টা, এটা অবশ্যই 1 নম্বর সবার আগে আসবে প্রাধান্যের ক্রমে। নেক্সট, তাহলে এটা চলে গেল। এবার দেখো এখানে আছে অক্সিজেন, এখানেও আছে অক্সিজেন, কিন্তু এখানে অক্সিজেনের সাথে কে যুক্ত? কার্বন। এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন, তাহলে অবশ্যই 2 নম্বরটা সেকেন্ডে হবে। নেক্সট, তাহলে কি হবে?
এই কার্বনের সাথে কে যুক্ত? কার্বন। আর এই কার্বনের সাথে যুক্ত অক্সিজেন। তারপরে 4 নম্বর আসবে, তারপরে আসবে 3 নম্বর। এবার দেখো একটা সমস্যা তোমাদের হতে পারে, যদি এই যে গ্রুপটা আমি লিখেছিলাম, এই গ্রুপের এখানে একটা আমি যদি CH3 যোগ করে দিই, এখানে কি হয়েছিল, কি বলছিলাম, কার্বন একদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, মানে দুটো কার্বন একটা হাইড্রোজেন। তাহলে এটাও দেখো দুটো কার্বন একটা হাইড্রোজেন। এই রকম যদি কন্ডিশন চলে আসে তাহলে আমি কি করব? তাহলে দেখো শুধুমাত্র এরকম যখনই কন্ডিশন আসবে তখনই আমি বলবো তুমি এই রুলসটা অ্যাপ্লাই করবে, না হলে অন্য সময় শুধুমাত্র ওই ডবল বন্ড দিয়ে, মানে কার্বন ডবল বন্ড মানে দুটো কার্বনের সাথে যুক্ত, নাইট্রোজেন মানে কার্বন ট্রিপল বন্ড মানে 3টে নাইট্রোজেনের সাথে যুক্ত, ওইভাবে করে সব ক্ষেত্রেই হয়ে যাবে। কিন্তু যদি কখনো এরকম কন্ডিশন আসে যে আমি এটাকে কেমন করব, এটা কার্বন ডবল বন্ড মানে এই কার্বনটা দুটো কার্বনের সাথে যুক্ত, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত, কিন্তু এইটাও দেখো দুটো কার্বনের সাথে যুক্ত, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত। এরকম যদি কখনো কেস হয়ে যায় তখন কিন্তু এটার বিস্তার করতে হবে, না হলে তুমি বুঝতে পারবে না কোনটার প্রায়োরিটি 1 নম্বর হবে আর কোনটার প্রায়োরিটি 2 নম্বর হবে। তো চলো আমরা একটু দেখি CH ডবল বন্ড CH2টার একটুখানি আমরা বিস্তার করে দেখি। তো কেমন করে বিস্তার করে, আমার ক্রস করে বিস্তার করতে হয়, বিস্তার। তো কেমন করে করব, লিখব CH, এই কার্বনটাকে লিখব উপরে, এখানে যেটা যার সাথে ডবল বন্ডে যুক্ত তাকে সিঙ্গেল বন্ডে লিখতে হবে। এবারে দেখো এই কার্বনটা যেহেতু দুটো কার্বনের সাথে যুক্ত, ডবল বন্ড মানে কি বলছি, দুটো কার্বন, সেহেতু দুটো কার্বন লিখলাম, যেহেতু লিখলাম এটাকে এরকম ব্র্যাকেটের মধ্যে দেব। কেন? এই কার্বনটা আমি এক্সট্রা লিখেছি, সেই জন্য ওটাকে দিলাম ব্র্যাকেটের মধ্যে। এবার এই কার্বনটা যেমন দুটো কার্বনের সাথে যুক্ত, তেমনি এই কার্বনটাও তো দুটো কার্বনের সাথে যুক্ত। তাহলে এর হাতগুলো যখন আমরা দেখাবো তখন কি করব, এই কার্বনটা এখানে একটা সিঙ্গেল বন্ড এই কার্বনের সাথে যুক্ত, আর একটা সিঙ্গেল বন্ড কার্বন একে দিতে হবে। এই যে ক্রসটা দিলাম সেই কারণে এই কার্বনটাকে এখানে লিখবো, এই কার্বনটাকে এখানে লিখবো। যদি C ডবল বন্ড O থাকে তাহলেও আমরা ক্রস দিয়ে দিতে পারবো এরকম করে। তাহলে এর বিস্তার কি করে করব, C এটাকে লিখবো সিঙ্গেল বন্ড O, এখানে লিখবো একটা O, আর এখানে লিখবো একটা C। বুঝতে পারলাম? যদি C ট্রিপল বন্ড থাকে, C ট্রিপল বন্ড H, তাহলে উপরেও একটা ক্রস হবে আর নিচেও একটা ক্রস হবে। C ট্রিপল বন্ড C বা C ট্রিপল বন্ড N যা কিছু থাকতে পারে। তাহলে এটার বিস্তার দেখো কেমন করে করব, C উপরে একটা ক্রস করব, এটাকে সিঙ্গেল বন্ড করব, তাহলে উপরের ক্রসটা হয়ে গেল। কেন? এই কার্বনটা এখানে দিয়েছি, এই কার্বনটা এখানে দিয়েছি, আর নিচেতেও একটা ক্রস করতে হবে আমাকে। যেগুলো আমি অলিক সেগুলোকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি। তো যেগুলোর আমরা বিস্তার করছি সেগুলোকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। তাহলে আমরা CH ডবল বন্ড CH2 বিস্তার করছিলাম, বুঝতে পেরেছি। এখানে CH লিখেছি, এই কার্বনটা দুটো কার্বনের সাথে যুক্ত, তাহলে এখানে একটা কার্বন দিয়েছি, একটা এক্সট্রা কার্বন আমাকে দিতে হলো। আর এই কার্বনটাও আমাকে ঠিক একইভাবে বিস্তার করতে হবে, এটাও যেহেতু দুটো কার্বনের সাথে যুক্ত, তাহলে এখানে একটা কার্বনের সাথে যুক্ত, এখানে একটা কার্বন আমাকে দিতে হবে। এবার দেখো বইতে দেখবে ক্লাস 12-এর বইতে আছে, এটা ক্লাস 11-এর বইতে হয়তো নেই। তো 12-এর বইতে এই কার্বনের পাশে 3টে শূন্য দেওয়া হয়েছে। শূন্য দেওয়া হয়েছে কেন? তার কারণ হচ্ছে এই যে এই কার্বনটার আমরা যোজ্যতা পূর্ণ করেছি, কিন্তু এই কার্বনটার যোজ্যতা আমরা কী দিয়ে পূর্ণ করব, এ তো আমি চিন্তা ভাবনা মানে হাইপোথেটিক্যালি লিখেছি। তো সেই জন্য এখানে 3টে শূন্য দেওয়া আছে, তার মানে ওর যোজ্যতা পূরণ করার জন্য। ওকে, তো ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না। এবার দেখো আমি কি করব, তাহলে আমি CH ডবল বন্ড CH2 বিস্তার করে ফেললাম। বিস্তার করাটা শিখতে পেরেছি নিশ্চয়ই, খুবই ইজি। এর মাথায় এটা, এর মাথায় এটা, ব্যাস বিস্তার হয়ে গেছে। এবার এর সাথে তুলনা করব। আমার ফার্স্ট পয়েন্টে কে আছে, এই কার্বনটা, তাহলে এই কার্বন আর এই কার্বন ম্যাচ হয়ে গেছে। তাহলে আমাকে দেখতে হবে এবার এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত। এখানে দুটো কার্বন একটা হাইড্রোজেন, তাহলে এটাও কটা কার্বনের সাথে যুক্ত, একটা দুটো কার্বন আর একটা হাইড্রোজেন, হলো না? নেক্সট আমি যাব তাহলে এই কার্বনে, তাহলে এটার আমি যাব এই কার্বনে। এই কার্বনটা এবার দেখো কটা কার্বনের সাথে যুক্ত আছে, দুটো। আর এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত আছে, একটা।
আচ্ছা, আমি যদি এখানে CH3 না দিয়ে আমি যদি এখানে CH2 দিতাম তাহলে কি হতো দেখো, তাহলে এবার কি হতো দেখো, তাহলে এই কার্বন দিয়ে আমি বিচার করছি, এটারও এই কার্বন দিয়ে দুটো হাইড্রোজেন, এরও দুটো হাইড্রোজেন, এরও একটা CH3, এর একটা C। তাহলে এবার তোমার এই অলিক পরমাণুর কেসটা আসবে। কেন? এবার দেখো আমার লাস্ট বিচার চলে আসলো এই CH3 আর এই সিকে নিয়ে, এই CH3 আর এই সিকে নিয়ে। তাহলে এই যে সি, এর সাথে যুক্ত যে অলিক পরমাণুগুলো তার প্রায়োরিটি হাইড্রোজেনের তুলনায় কম। সব সময় এটা বলে দেওয়া হয়েছে, আমি বলিনি কিন্তু এসবের প্রবক্তা আমি নই, এই যে তিনজন। তো এখানে যে আমি অলিক পরমাণু তিনটে লিখেছি যোগ্যতা পূরণ করার জন্য, সেই তিনটের প্রাধান্য কি হবে? হাইড্রোজেনের তুলনায় কম। তাহলে এই CH3 বেশি হবে, আমি CH3 বলছি, তো এই CH3 বেশি হবে না এই CH3 বেশি হবে, এই বলেই দেওয়া হয়েছে। শূন্য দিয়ে যেগুলো লিখবো তাদের প্রাধান্য CH3 তুলনায় কম হবে। তাহলে কার বেশি হবে প্রাধান্য? অবশ্যই CH3। তাহলে তখন কিন্তু আমার এই গ্রুপটা হয়ে যাবে 1 নম্বর আর এটা হবে 2 নম্বর। তো তোমাদের একটুখানি আমি ইজি করে দিই, বেশিরভাগ ক্ষেত্রে সবসময় মিলেই যাবে, কোনো অসুবিধা নেই। কি করব? কার্বন ডবল বন্ড মানে দুটো কার্বনের সাথে যুক্ত, কার্বন অক্সিজেন ডবল বন্ড মানে কার্বনটা দুটো অক্সিজেনের সাথে যুক্ত, কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন মানে কার্বনটা 3টে নাইট্রোজেনের সাথে যুক্ত। তো সেটা দিয়ে করলেই বেশিরভাগ ক্ষেত্রে মিলে যাবে। সব থেকে বেশি সমস্যা যেটা হয় সেটা আমি বলে দিলাম, এটা মানে সেটা রেয়ার কেস, না আসার চান্সই সব থেকে বেশি, কিন্তু যদি আসে তাহলে যাতে তুমি করতে পারো সেই জন্য এটা বলে রাখলাম, ব্যাপারটা ইজি। এবার আরেকটা যেটা হলো সেটা হচ্ছে ওইটা সি ডবল বন্ড ও এইচ আর সি ট্রিপল বন্ড এন। এটাতেও কিন্তু অনেকের ভুল হয়, কার্বন 3টে নাইট্রোজেনের সাথে যুক্ত আর কার্বন এখানে দুটো অক্সিজেন একটা হাইড্রোজেন। তো আমাকে কি দেখতে হবে? ফার্স্ট পয়েন্ট অফ ভিউতে আমি যদি কোনো পরমাণু দিয়ে ডিফারেন্স করতে পারি তাহলে সেই পরমাণু দিয়ে ডিফারেন্স করে দেব, টোটাল কখনোই হিসাব করব না, ঠিক আছে? তাহলে এটা যেহেতু অক্সিজেন তাহলে এটা 1 নম্বর হবে। ওকে, তো আশা করি তোমাদের এই শিপ নিয়ে আর কোনো গন্ডগোল হবে না। তো এই গেল আমার কার্বন কার্বন ডবল বন্ড। আমি কি বলেছিলাম? কার্বন শুধু কার্বন কার্বন ডবল বন্ডেও নয়, কার্বন নাইট্রোজেন ডবল বন্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা সিস ট্রান্স বা জ্যামিতিক সমবায়ব হতে পারে। তো কার্বন ডবল বন্ড দেখো দুটো টাইপের যৌগের ক্ষেত্রে হয় কার্বন নাইট্রোজেন ডবল বন্ড। একটা হচ্ছে অক্সিম বলা হয় এদেরকে। অক্সিমগুলো কোথা থেকে আসে না জানলে পরবর্তীকালে বুঝতে একটু অসুবিধা হবে, মানে আমি নাম যেই মাত্র বলবো তখন বুঝতে অসুবিধা হবে। অক্সিমগুলো কি তৈরি হয়? এটা কি লিখেছি দেখো, CH3 সি ডবল বন্ড ও এইচ, মানে CH3 CHO মানে অ্যালডিহাইড, ইথানঅ্যালডিহাইড বা ইথানল বা অ্যাসিটালডিহাইডের নাম। এর সঙ্গে যদি আমরা হাইড্রক্সিল্যামিন বলে একটা যৌগ হয় NH2OH, এর যদি বিক্রিয়া করাই তাহলে কি হয়? এখান থেকে অবশ্যই এখানে একটু ক্ষার দিতে হবে, ক্ষারের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে এখান থেকে কি বেরিয়ে যাবে? -H2O। তো রিয়াকশানটা আমি ওপাশে না নিয়ে এখানেই করছি, তাহলে জল বেরিয়ে গেলে কি হবে? এখান থেকে জলটা বাদ দিয়ে দাও, বাদ দিলে কি হবে? নাইট্রোজেনটা এর সাথে যুক্ত হয়ে যাবে আর এর সাথে যুক্ত হবে আমার একটা OH। কেন OH-টা এখানে লিখলাম একটু পরে বলছি। তো আমাদের জ্যামিতিক সমবায়ের যে ধারণাটা ছিল এপাশে দুটো থাকবে এপাশে দুটো থাকবে, সদৃশ গ্রুপ একদিকে হলে সিস বিপরীতে হলে ট্রান্স, এটাই ধারণা ছিল। কিন্তু এখানে তো দেখছি এদিকে একটাই গ্রুপ, কিন্তু একটা গ্রুপ নয়। এখানে কি আছে? নাইট্রোজেনের দেখো 5টা ইলেকট্রন, তাহলে 1টা 2টো 3টে, আর নাইট্রোজেনের কাছে একটা ইলেকট্রন জোর থাকবে। তো ইলেকট্রন জোরকেও আমরা কিন্তু সিস ট্রান্সে ইনক্লুড করি। ওকে, তো ইলেকট্রন জোরকেও যদি আমরা সিস ট্রান্সে ইনক্লুড করে দিই তাহলে যৌগটা দেখতে হয়ে যাবে এমন। তো এগুলো কিসের থেকে বললাম? এটা ছিল অ্যালডিহাইড আর এটা হাইড্রক্সিল্যামিন, সেই জন্য এগুলোকে বলি আমরা অ্যালডক্সিম, অ্যালডিহাইডের অক্সিম, সেই জন্য বলা হয় অ্যালডক্সিম। তো অ্যালডক্সিমগুলোর যে আমরা জ্যামিতিক সমবায় দেখতে পাবো সেটা কিসের ভিত্তিতে আমার করতে হবে? আগে কি ফার্স্ট আমরা সিস ট্রান্স যখন করেছি তখন কিসের ভিত্তিতে করেছি? সদৃশ গ্রুপ। এখানে সদৃশ গ্রুপ কিছু নেই, তাহলে আমরা এখানে কি করব? OH এর ভিত্তিতে।
তাহলে এইচ এর ভিত্তিতে করব, একদম সিস ট্রান্সের মতোই। কি বলেছিলাম, যদি সিস হয় তাহলে কি হয়, একই দিকে থাকলে সিস। তাহলে এখানে আমার সিসের বদলে দুটো নাম আমরা ইউজ করব, CH3 CH ডবল বন্ড N, ওপরে দিলাম OH, নিচে দিলাম। এটা দেখো HOH বিপরীতে, তার এটা ট্রান্স আর এটা সিস। কিন্তু সিসকে আমরা সিস বলবো না, যেহেতু সব গ্রুপ আলাদা, সেই জন্য এক্ষেত্রে আবার নাম দিয়ে দেওয়া হয়েছে আলাদা নাম। এটা কি বলবো, সিন, আর এটাকে বলবো আমরা অ্যান্টি। আন্টি নয় কিন্তু, আন্টি নয়, অ্যান্টি। অ্যান্টি মানে HOH বিপরীতে আছে, সেই জন্য অ্যান্টি। আর HOH যদি একই দিকে থাকে তাহলে সিন। এখানে তুমি আলাদা আলাদা গ্রুপ করতে পারো। এখানে যদি CH3 বদলে আমার, মানে এটা যদি বেঞ্জালডিহাইড হতো বা ইথাইল গ্রুপ হতো, তাহলে এটা বেঞ্জালডিহাইড, তাহলে ওটাও হতো বেঞ্জালডক্সিম। তো তখনও এটা একই হতো, এটা সিন হতো, ওটা অ্যান্টি হতো। দেখো এখানে আমি কিসের ভিত্তিতে করব বলেছি, এইচ আর OH। কিন্তু তোমার মনে তো এটা প্রশ্ন হতে পারে যে স্যার HOH না হয়ে এখানে তো CH3ও হতে পারে, মানে কার্বনও তো হতে পারে। তাহলে মনে করো এটা এরকম দিলাম আমি, C ডবল বন্ড N, এটা CH3, এখানে দিলাম একটা ইলেকট্রন জোড়, এখানে OH। মানে এটা অ্যালডিহাইড, যখন এখানে H থাকে তখন ওটা অ্যালডিহাইড, কিন্তু যদি এখানে C এই ডবল বন্ডের সাথে এখানে যদি আমার CH3 থাকে, তখন এটাকে কি বলি আমরা, কিটোন। তো ওটা অ্যালডক্সিম আর এটা হবে কিটোঅক্সিম। তাহলে কিটোঅক্সিমের ক্ষেত্রে আমরা দেখো কি করে নাম করব। তো কিটোঅক্সিমের ক্ষেত্রে তাহলে কি করব, তো দেখো এখানে শুধুমাত্র OH দেখে করব। OH এর সাপেক্ষে আমার দুটো এখানে নাম আমরা করতে পারি। OH এর সাপেক্ষে CH3টা কোথায় আছে, সিন পজিশনে, তাহলে আগে লিখব সিন, তারপর এটা কি মিথাইল, তাহলে সিন মিথাইল, এর সঙ্গে একটা কি যুক্ত গ্রুপ, এটা C6H5 কে বলা হয় ফিনাইল, ফিনাইল কিটো অক্সিম। দেখো এটা সিন দিয়ে শুরু করলাম, এটাকে কিন্তু মজার ব্যাপার হলো এটাকে অ্যান্টি দিয়েও আমি শুরু করতে পারি। তো যদি অ্যান্টি লিখি তাহলে OH এর সাপেক্ষে অ্যান্টিকে অবশ্যই C6H5, তখন কি হবে, ফিনাইলটা আগে আসবে, তাহলে অ্যান্টি ফিনাইল মিথাইল কিটো অক্সিম। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, বেশ। এবার আমরা দেখব, তাহলে C ডবল বন্ড N বা অক্সিমের ক্ষেত্রে দেখলাম, এবার দেখব N ডবল বন্ড N। N ডবল বন্ড N এটার ক্ষেত্রেও আমরা দেখব। তো N ডবল বন্ড N যদি থাকে, নাইট্রোজেনের আরেকটা নাম হচ্ছে অ্যাজো, অ্যাজো। তাহলে N ডবল বন্ড N, এপাশে দিলাম একটা CH3, এপাশে দিলাম একটা CH3। তাহলে এখানে কি বললাম, নাইট্রোজেনের আরেকটা নাম হচ্ছে অ্যাজো। তাহলে কটা নাইট্রোজেন আছে, দুটো, সেই জন্য এই সমস্ত যৌগকে বলা হয় ডাই অ্যাজো। তো ডাই অ্যাজোর ক্ষেত্রেও দেখো আমার কি আসবে, CH3 N ডবল বন্ড, এখানে একটা কি আছে, ইলেকট্রন জোড়, এখানেও একটা আছে ইলেকট্রন জোড়, তাহলে এখানেও একটা, তাহলে এখানেও একটা। তাহলে এটা সেই অ্যান্টি, আর যদি ঘুরিয়ে দিই তাহলে হয়ে যাবে সিন। ওকে, তো CH3 জায়গায় আমরা ক্লাস 12-এ দেখব, খুব বেশি যেটা দেখা যাবে সেটা হচ্ছে ফিনাইল গ্রুপ দিয়ে, ডায়াজো বেনজিন। তো এটার ক্ষেত্রেও একদম সেম হবে, অ্যান্টি হবে আর সিন আমরা করতে পারবো। এবার আমরা যাই সাইক্লিক যৌগের ক্ষেত্রে। দেখো
জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের যদি আমি এক্সাম্পল দিয়ে করতে করতে যাই তাহলে তার কিন্তু কোনো শেষ নেই, শেষ করা যাবে না। তো সাইক্লিক যৌগগুলোর ক্ষেত্রেও কিন্তু আমার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম সম্ভব। এখানে দিলাম CH3, এখানে দিলাম CH3, এখানে H, এখানে H। CH3গুলো যদি এই কি বলে সাইক্লিকের একই দিকে থাকে তাহলে হবে সিস, আর যদি বিপরীতে থাকে তাহলে হবে ট্রান্স। একদম সিম্পল। আমরা যদি সাইক্লোপ্রোপেন করলাম, এটা যদি সাইক্লোবিউটেন করি, সেক্ষেত্রেও আমরা CH3H এখানে করতে পারি, বা এটা 1,3 করেছি 1,2 করতে পারি, 1,2 হবে 1,3 হবে। তাহলে এটাও আমার এঁকেছি সিস, আর এর আরেকটা বিপরীত যদি করতে পারি তাহলে সেটাকে বলবো আমরা ট্রান্স। তাহলে ডবল বন্ডের ক্ষেত্রেও হবে। এবার সাইক্লো অ্যালকিনের ক্ষেত্রে হবে, যদি এখানে একটা ডবল বন্ড আসে, তো দেখো যেই মাত্র আমার ডবল বন্ড আসবে তখন কি হয়, এখানে একটা H আছে, এখানে একটা H আছে। তো এর ক্ষেত্রে বলো আমার হবে কি হবে না? বন্ডের জন্য মানে সাইক্লিক যৌগটার জন্য তো হবে না, কেন সব H, তাহলে এক্ষেত্রেও হবে না। তাহলে আমার এই ডবল বন্ডের থাকলে আমরা জানি তার সমবায়ব হতেও পারে আবার নাও হতে পারে। ডবল বন্ড যেহেতু রেস্ট্রিক্টেড রোটেশন করবে তাহলে এখানে হতেও পারে নাও হতে পারে। দেখো এটার যদি আমার এইচগুলো একই দিকে তাহলে সিস, আর যদি ট্রান্স করতে হয় তাহলে কি হতে হবে, এইচটাকে আমার যে কোনো একটা এইচকে ভেতরের দিকে দিতে হবে। তো যেই মাত্র এইচটাকে আমি ভেতরের দিকে দেব তখন কি হবে, এই যে কার্বনের যে রিংটা সেটা খুব ছোট, মানে কার্বন পরমাণু সংখ্যা খুব কম, সেই জন্য কী হবে, এইচটাকে ওরা আর ভেতরের দিকে প্রোভাইড করে না। দেখো দুটো গ্রুপ কিন্তু আলাদা, আমি এখানে একটা CH3 করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে যে দুটো এই কার্বনের সাথে যুক্ত গ্রুপ দুটো আলাদা। এখান দিয়ে যদি যাই আমি CH2 CH3 CH2 CH CH3, আর এদিক দিয়ে যদি যাই তাহলে CH CH3 আর এখানে CH2, তার মানে ডবল বন্ডের আমার একটা গ্রুপ তো হাইড্রোজেন, কিন্তু এই পাশের গ্রুপটাও আলাদা, এরও এই পাশের গ্রুপটা আলাদা। তাহলে জ্যামিতিক সমবায় হওয়ার কথা ছিল, কিন্তু কেন হবে না? এটা হচ্ছে আমার সিস, যদি ট্রান্স করতে যাই তাহলে হাইড্রোজেনটাকে আমার ভেতরের দিকে পাঠাতে হবে। তো যেহেতু কার্বনের এখানে সংখ্যা অনেক কম আছে, তো কার্বন শৃঙ্খলের মধ্যে কি হয়, তখন বিকর্ষণ হয়, মানে ওদের মধ্যে রিপালশন হয়, কার্বন পরমাণু আর হাইড্রোজেন পরমাণুর মধ্যে রিপালশন হয়। সেই জন্য কি হয়, এই শৃঙ্খলটা ছোট বলে একে এদিকে থাকতে দেয় না, সুতরাং একে এই অবস্থাতেই থাকতে হবে। সেই জন্য এর কোনো কিন্তু সিস্টেম সমবায় দেখতে আমরা পাই না। তাহলে তোমরা বলতে পারো যে স্যার তাহলে এখানে কার্বন শৃঙ্খলটা ছোট বলে এটা থাকতে দিল না, কার্বন শৃঙ্খল কি বড় হলে থাকতে দিতে পারে? অবশ্যই। কার্বন শৃঙ্খল বড় হলে, এবার কথা হচ্ছে কত বড় হলে, কার্বন শৃঙ্খল যদি বড় হতে 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 7টার বেশি হয়ে যায়, মানে 8টায় চলে যায়, তখন কিন্তু আমার জ্যামিতিক সমবায় আমরা দেখতে পাবো। তো একটা উদাহরণ এখানে বলি, এ কি হচ্ছে, কটা হলো কার্বন, 1 2 3 4 5 6 7 8 9, অবশ্যই কি বললাম, কার্বন সংখ্যা বাড়তে বাড়তে যদি 8-এর বেশি হয়ে যায় তখন এখন যে কোনো এক জায়গায় তুমি ডবল বন্ড করো। তো যে কোনো এক জায়গায় ডবল বন্ড আমি করছি, এখানে মনে করো ডবল বন্ড করলাম, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিচ্ছি আর এখানে একটা হাইড্রোজেন দিচ্ছি, তো এটা হবে সিস। আর হাইড্রোজেনটাকে যদি আমি ভেতর দিকে করি তখন এটা হবে ট্রান্স। তো তখনও হাইড্রোজেনটাকে ট্রান্স পজিশানে প্রোভাইড করে। কেন করে? কারণ হচ্ছে এখানে কার্বনের সংখ্যা অনেক বেড়ে গেছে, তো কার্বন শৃঙ্খলটা অনেক বড় হয়েছে, সেই জন্য হাইড্রোজেনটা তখন ও ট্রান্স পজিশানে প্রোভাইড করতে পারে, মানে থার্মোডাইনামিক্যালি ওটা তখন স্টেবল হয় এই যৌগটা। এগুলো কিন্তু সব প্র্যাকটিক্যালি করে দেখা হয়েছে, আমার নিজের কথা নয়। তো যেহেতু কার্বন সংখ্যা 7-এর বেশি যখনই হয়ে যাবে তখন ও তার ভেতরেও হাইড্রোজেনকে প্রোভাইড করতে পারে, সেই জন্য তখন সিস্টেম সমবায় সম্ভব। ওকে, তো এই উদাহরণ দিলে শেষ হবে না, বহু আছে। তো এটুকুই আজকের জন্য। যদি ভালো লাগে
তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। বেশ, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।